আমাদের ছোটবেলা থেকে আপব্রিঙ্গিংই হয়েছে অন্যরকমভাবে, সরকারি চাকরি করতে হবে অথবা কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। এই সোশ্যাল প্রেশারের মধ্যে দিয়ে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাও ওইভাবে তৈরি হয়ে গেছে। আমরা যেটা উইকনেস ভাবছি না, যে টাকা নেই, আমরা পিছিয়ে আছি, এইটাই, এই যে আগুন, এর ভেতরে যে জ্বালা, এইটাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে। আমার মনে হয় যে এটা স্ট্রেংথ, এটা উইকনেস না। বিজনেস করতে গেলে সব থেকে বেশি কিসের প্রয়োজন? আমার তো মনে হয় ডেডিকেশন, যে আমার দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, আমি যেটা করছি ওটা শেষ করেই তবে ছাড়বো। আর কোন মেন্টালিটি থাকলে ব্যবসায় আসা উচিত? যে কোনো মেন্টালিটিতে ব্যবসা আমার মনে হয় ব্যবসা সব থেকে, মানে আমরা যে লেভেলের ব্যবসা করি, দেখুন আমরা অতি সামান্য ছোট্ট একটা ব্যবসা করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় অত্যন্ত মিডিওকার ছেলেমেয়েরা ব্যবসা করতে পারবে এবং সবচেয়ে সহজ রাস্তা। কিন্তু যেহেতু আমাদের ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিংই হয়েছে অন্যরকমভাবে, যে সরকারি চাকরি করতে হবে অথবা কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, এই সোশ্যাল প্রেশারের মধ্যে দিয়ে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাও ওইভাবে তৈরি হয়ে গেছে। তা ব্যবসায় আমাদের ইন্ধন দেয়নি বলে, যেদিন দেবে, বাঙালি যেদিন ব্যবসা করা শুরু করবে, আমি সৌভাগ্য বলুন যে বেশ কিছু বড় ব্যবসায়ী যারা, তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি, আমার কিন্তু বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। আমার মনে হয়েছে ওরা সিনসিয়ারলি ওটা করেছে, আমরা করিনি তাই হয়নি। মানে ওরা এক্সট্রাঅর্ডিনারি মঙ্গল গ্রহের কোনো মানুষ আমার মনে হয়। তো আমার মনে হয় খুব সিম্পল ছেলে, যে কেউ, তুমি করতে পারো, আমি করতে পারি, সবাই করতে পারে, এর মধ্যে কোনো স্পেশাল। আমি এই কারণে বলছি যে আমাদের এখানে ব্যবসার কালচারটা সেই অর্থে চলে না। আমাদের এখানে না ফিগারের খুব প্রয়োজন, যে ওই লোকটা ভালো করেছে, তাকে দেখে 10টা লোক মোটিভেশন পাবে, সেই ফিগারটার অভাব রয়েছে আমাদের এখানে। তো সেই কারণেই জিজ্ঞেস করছি, ধরুন অনেক ছেলেমেয়েই তো আছে যাদের সেই অর্থে টাকা পয়সা নেই বা ইত্যাদি, এবং আমি যাদের সাথে কথাবার্তা বলেছি বেশিরভাগের ক্ষেত্রেই আমি দেখেছি যে তারা মনে করে যে আমার দ্বারা ব্যবসাটা হলো না কারণ আমার টাকা নেই, বাবার টাকা ছিল না। এটা কিন্তু একটা বাস্তবিকভাবে বড় কারণ। সেই জন্যই আমি একজন সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম যে এই যে আমার কাছে পুঁজি নেই, এটা কি একটা কারণ হতে পারে যে আমি এই জন্যই ব্যবসা করলাম না, নাকি সেখানে কোনো মেন্টালিটির তফাৎ আছে? না, আমার মনে হয় ওটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। আমরা যেটা উইকনেস ভাবছি না, যে টাকা নেই, আমরা পিছিয়ে আছি, এইটাই, এই যে আগুন, এর ভেতরে যে জ্বালা, এইটাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় অনুঘটকের কাজ করে। আমার মনে হয় যে এটা স্ট্রেংথ, এটা উইকনেস না। মানে আমরা যা করতে পেরেছি, ছোটবেলা থেকে কিছু ছিল না, অনেক কিছু পেতে হবে, একটা স্বপ্ন ছিল, তা সেইটার জন্য দৌড়েছি, একটা লক্ষ্য পেয়েছি। আমার তো উল্টোটা ভয় লাগে, ধরুন আমার নেক্সট জেনারেশন, যে সে তো ছোটবেলা থেকে সব পেয়ে বড় হয়েছে, তার কি সেই আগুনটা থাকবে? তার মানে কি আমি কি ওকে পিছিয়ে দিয়ে গেলাম? কিছু টাকা পয়সা অ্যাকুমুলেট করে আমি কি ওকে পিছিয়ে দিয়ে গেলাম না এগিয়ে দিয়ে গেলাম? আমি কিন্তু খুব কনফিউজড নেই। সুতরাং কেউ যদি বলছে টাকা থাকলে ব্যবসা হবে, ওটার সাথে আমি একেবারেই একমত নই। এই যে ফিল্ডে আপনি বললেন যে অ্যাপ হিসাবে এখনো পর্যন্ত ডেফিনেটলি আমিও সত্যি কথা বলতে টিউটোপিয়া ছাড়া আর কেউ যে 11-12 পড়াশোনা নিয়ে এই লেভেলের অ্যাপ বানিয়েছে সেটা আমি দেখিনি। কিন্তু অ্যাপ বাদেও তো আপনার নিশ্চয়ই কিছু না কিছু কম্পিটিটর থাকবে, যারা ধরুন প্রাইভেটে পড়াচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। সেইখানে কি আপনি কম্পিটিটর বলে কাউকে মনে করেন? দেখুন, কম্পিটিশন না, আমার যেটা খুব খারাপ লেগেছিল যখন প্রাইভেট টিউটাররা আমাকে গালি দেওয়া শুরু করলো, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। তার কারণ হচ্ছে আমি নিজেও প্রাইভেট টিউশন ছিলাম, আমার সত্যিই খারাপ লেগেছিল। তখন আমি কি করলাম, ভাবলাম যে এই প্রাইভেট টিউটার যারা শিক্ষিত ছেলেমেয়ে যারা প্রাইভেট টিউশন করছে, কারণ চাকরি বাকরির অবস্থা হয়তো অতটা ভালো না, বা অনেকে ভালোবেসেই প্রাইভেট টিউশনটা করছে, তো আমার কিন্তু মনে হয়েছিল যে এদের সাথে বোধহয় অন্যায় হয়ে গেল, সত্যি এরা কিন্তু যা বলছে ঠিকই বলছে। তখন ভেবে উল্টোটাই আমি করার চেষ্টা করেছি এবং বেশ কিছুটা আমি সফল হয়েছি। কয়েকশো প্রাইভেট টিউটার আমার সাথে এখন একসঙ্গে কাজ করছে। আমি প্রাইভেট টিউটারদের না নিজের নামে অ্যাপ বানিয়ে দিয়েছি। মানে আমি যেটা কোটি কোটি টাকা খরচা করে কন্টেন্ট বানিয়েছি, আমি ধরো অরিজিৎ নামে কেউ পড়াচ্ছে, আমি অরিজিৎ একাডেমির নামেই অ্যাপ বানিয়ে দিয়েছি। আচ্ছা। এবং টিউটোপিয়ার যত কন্টেন্ট আছে
সব টিউটোপিয়ার নাম সব এডিট করে বাদ দিয়ে দিয়েছি, যেখানে ছিল টিউটোপিয়ার লোগো সরিয়ে দিয়েছি, অরিজিতের নামে করে দিয়েছি। অ্যাজ ইফ অরিজিৎ যাতে যখন ওর স্টুডেন্টদের, কারণ অনলাইন এডুকেশনের একটা ইচ্ছা তো আস্তে আস্তে বাড়বে সবার মধ্যেই। দেখুন, অফলাইনকে সরিয়ে অনলাইন আসতে হবে না, অনলাইনের মতো জায়গা করে নেবে। তো ওই প্রাইভেট টিউটারটা যেন পিছিয়ে না পড়ে, তখন ওই প্রাইভেট টিউটারটাকে আমি কী করলাম, যেটা ওর পক্ষে করা সম্ভবই না, অ্যাপ তৈরি করা এবং সবচেয়ে বড় কন্টেন্ট তৈরি করা। অ্যাপ তৈরি করে নিতেও পারবে, কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবে না এত। এবং কন্টেন্ট দেখুন আমি যে তৈরি করেছি না, আমি এবছর আবার নতুন করে বানাচ্ছি। তার কারণ কি, আমার মনে হচ্ছে আমার মনের মতো হয়নি, আর একটু বেটার হতে পারতো, অনেক বেটার হতে পারতো। তা আমি সেই প্রসঙ্গে আসবো। তা এই যে কন্টেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ করা, এটা কিন্তু একজন প্রাইভেট টিউটারে এককভাবে বা একটা কোচিং সেন্টারের পক্ষেও সম্ভবই না। তা সেটা কিন্তু আমি যত কোচিং সেন্টার যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নামে করে দিয়েছি। টিউটোপিয়ার নামগন্ধ কিচ্ছু নেই, এবং ওদের যে স্টুডেন্ট এনরোল করে আমাদের কাছে ডেটাবেসও থাকে না তার। দ্যাট মিনস ওটা আর একটা বিজনেস। এইটা আমার একটু জানার ইচ্ছা আছে, মানে এই কনসেপশনটা একটু আমাকে বোঝান। মানে ধরুন কেউ, আমি বলছি ধরুন তুমি প্রাইভেট টিউটার, আমি শ্রীরামপুরে বসে ইতিহাস পড়াই, ঠিক, আমি যদি টিউটোপিয়ার কাছে এসে একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন দিই, তাহলে আমার নাম দিয়ে ইতিহাসের কন্টেন্ট আমার নাম দিয়েই অ্যাপে আপলোড হবে। এক্স্যাক্টলি। একটু মডেলটা বলুন। আমরা প্রাইভেট টিউটারদের বলি, তুমি তোমার স্টুডেন্টদের যেরকম অনলাইনে অফলাইনে পড়াও, সঙ্গে ও যদি অনলাইনের কথা ভাবে তাহলে কোথায় যাবে? আইদার ফিজিক্সওয়ালা নেবে, নয় অন্য কোনো অ্যাপ নেবে, নয় টিউটোপিয়া নেবে। যেটাই হোক তোমার জন্য ভালো না, কারণ ফিউচারের জন্য ভালো না। আমরা অ্যাগ্রেসিভ অনেক বেশি, অ্যাজ আ কোম্পানি আমাদের খিদা অনেক বেশি, আমরা কিন্তু ঢুকে যাবো ওখানে। তুমি ঢুকতেই দিও না আমাদের। তুমি কি করো, ওর খিদাটা কিন্তু কোনো কোম্পানির খিদা না, যে টিউটোপিয়ার খিদা আছে, ফিজিক্সওয়ালার খিদা আছে না। ওর খিদাটা হচ্ছে অনলাইন এডুকেশনের যে অ্যাডভান্টেজগুলো, সেই অ্যাডভান্টেজগুলো নেওয়ার খিদা। সেই খিদাটা যদি তুমি পূরণ করে দাও তাহলে ও কোথাও যাবে না, কারণ তোমাকে অনেক বেশি ভরসা করে। তুমি ওর প্রতিদিন ওর বাড়ির ভেতরে বেডরুমে গিয়ে ওকে পড়াচ্ছ, বা তোমার বেডরুমে এসে ও পড়ছে। তো সেই জায়গা থেকে ওর নামে অ্যাপটাকে তৈরি করে দিচ্ছি, পুরো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এবার সাবস্ক্রিপশন হলে আমরা একটা রেভিনিউ শেয়ারিং করে নিচ্ছি। বুঝতে পেরেছো? এতে কি হলো, টিচারটা যে সেও উপকৃত হলো। এই যে নতুন যে ব্যবস্থা, যেটাও করতে পারছিল না, ট্রান্সফর্ম করতে পারছিল না, সেটা আমরা করে দিলাম। আমরাও উপকৃত হলাম যে টিচারের মাধ্যমে, টিচারের স্টুডেন্ট থেকে যে রেভিনিউ পাচ্ছে, তো রেভিনিউ শেয়ারিং আমরা পাচ্ছি। স্টুডেন্টরাও উপকৃত হলো, যে অনলাইন এডুকেশনটা ওর পাওয়ার কথা ছিল ওর টিচারের মাধ্যমে পেয়ে গেল। আমার এক পরিচিত আছে, তার থেকে আপনাদের বেশ কয়েকটা ইতিহাসের ক্লাস, এটা আমি আই এম নট প্রমোটিং দ্য কোম্পানি, ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলছি, যে সে আপনাদের এই সাবস্ক্রিপশনটি নিয়েছিল। তা আমার ইতিহাসের প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে, সেখানে আমি কিন্তু আপনাদের ওই ইতিহাসের ক্লাসগুলো বসে বসে দেখি মাঝে মাঝে। তাতে যেটা সুবিধা হয়, যে আগে ইতিহাসের বইয়েতে আমার কাছে যতটা ব্যাপারটা জ্বলন্ত হতো, তার থেকে এই ভিডিওগুলো দেখে আমার কাছে জিনিসটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং অতটা বোরিং লাগে না। আমি আপনাকে থামিয়ে দিলাম। হ্যাঁ, না ওটাই বলছিলাম যে কন্টেন্ট এখন আমার নেশা হয়ে গেছে। কি জানেন তো, আমি বেঙ্গলে যত ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছে, যত রকমের এডুকেশনাল কন্টেন্ট হতে পারে আমি সব বানাবো। যতদিন আমি বেঁচে থাকবো এডুকেশনাল কন্টেন্ট বানাবো বাংলাতে। যেমন একটা পাবলিশার বিভিন্ন ধরনের বই ছাপে, আমি বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট বানাবো, অবশ্যই বাংলাতে। এবং তারপরে অবশ্যই আমরা আইসিএসসি সিবিএসসি শুরু করছি এবছর, কারণ বিজনেসের সার্ভাইভালের জন্য সব রকম অডিয়েন্সই লাগবে। কিন্তু যদি বলেন মনের টান যদি বলেন, তাহলে তো বাংলায় ফার্স্ট করব, তারপর সেটাকে ইংলিশে কনভার্ট করা হবে। এবার একটু যারা বিজনেস ভালোবাসে তাদের দিকটায় আসি, কারণ সব ধরনের মানুষই দেখছেন। একটা কালচার ভারতবর্ষে চলছে, বিশেষ করে এই সময়টা, যেখানটা আপনারা সারভাইভ করে গেলেন, কিন্তু যারা এই এডুটেকের জায়েন্ট ছিল সো কল্ড, তারা লস মেকিং করতে 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 বন্ধের মুখে কেউ বন্ধ হয়ে গেছে। টপ দুটো অন্তত আপনি যখন শুরু করেন, তাদের মধ্যে টপ 2 এর অবস্থা খুব খারাপ। আপনার কি মনে হলো যে কোনো বিজনেস সাস্টেন করার জন্য কোন মডেলটা ধরে আপনারা এগোলেন,
যে ওই লেভেলের অত ফান্ড রেজ করা দুটো কোম্পানি বন্ধের মুখে চলে এসছে, কিন্তু আপনারা সাস্টেন করে গেলেন? দেখুন, আমার আমার না ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, কারণ ওই কোম্পানিগুলো অনেক বড় কোম্পানি ভলিউম ওয়াইজ। তারা কি কারণে ফেল করেছে সেটা বলার মতো স্পর্ধা আমার নেই। আমি এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের না একটা এক্সট্রিম লিমিট আছে। যেমন ধরুন, আপনি একটা বেলুন ফু দিচ্ছেন, ফুলছে, আবার ফু দিচ্ছেন, আরও ফুলছে, আপনার মজা লাগছে, আপনি ভাবছেন যত ফু দেব তত বেলুনটা বড় হবে। সেটা তো না, একটা সময়ের পর বুঝতে হবে এবার ফু দিলে ফেটে যাবে। তা আমার মনে হয়েছে যে আমি যদি এই বিজনেসটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমি কোথায় থামতে হবে সেটা আমি মাথায় রাখবো। আমার মনে হয় এটাই আমার মেসেজ। মানে আপনার প্রশ্নের উত্তর, আপনি ভ্যালুয়েশন গেমে বিশ্বাস করেন না রিয়েল বিজনেসে বিশ্বাস করেন? না, আমি ভ্যালুয়েশন গেমে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। কারণ আমরা ছোটোবেলা থেকে এই ভ্যালুয়েশন গেম শুনিনি কোনো দিন। বিজনেসম্যান যাদের আমরা সম্পর্কে পড়েছি, জেনেছি, ভ্যালুয়েশন গেম ব্যাপারটা তো এসছি 10-15 বছর বোধহয়, তাও হবে না বোধহয়। তো আমার মনে হয়েছে এটা একটা বাবল। তো আমার মনে হয় ভ্যালুয়েশন তো ডেফিনেটলি অটোমেটিক ক্রিয়েট হবে। ভ্যালুয়েশন তৈরি করার জন্য বিজনেস করার, ভ্যালু ক্রিয়েট করার জন্য যদি কেউ বিজনেস করে, তার ভ্যালুয়েশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ভ্যালু ক্রিয়েশন ইজ ইম্পর্টেন্ট।